দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসএনএটি নিউজ এবং আমরা পলিটিক্স প্লাসের আয়োজনে রয়েছে তাজুল ইসলাম আপনার কাছে আসবো এবং শাহনেওয়াজ স্যার আছেন তার কাছেও একটু যাব আমরা 71 সালটাতে এসেছি এবং আমার কাছে মনে হয় বা বিশেষ করে শাহনেওয়াজ স্যারের কাছ থেকেও আমরা শুনবো যে আমরা যে যুদ্ধটার নেতৃত্ব দিচ্ছি সেই যুদ্ধটা কি আমাদের উপরে অন্যায়ভাবে চাপানো ছিল কিন্তু আমরা কি প্রস্তুত ছিলাম না এরকম একটি প্রশ্ন আপনার কাছে কি মনে হয় প্রশ্নটা কি আমাকে করা জি আমরা কি আমাদের কি প্রস্তুতি ছিল না না আমরা বঙ্গবন্ধু আমি আপনার ইতিহাস কিন্তু আপনি আরম্ভ করেছেন ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধু পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ইতিহাস যা সত্য বলে আজকে আমাদের কাছে সাক্ষ্য দেয় সেটা হলো যে বঙ্গবন্ধু বুঝতে পেরেছেন যে আমাদের প্রতি বৈষম্যজনক আচরণ করা হচ্ছে আমাদের বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে আমাদেরকে তারা কোনোভাবে সহ্য করছে না এবং সমমর্যাদা দিতে তারা অভ্যস্ত না মানসিকতা তাদের মধ্যে নাই তাই বঙ্গবন্ধু সেই সময় থেকে আস্তে আস্তে বিশ্বাস করা আরম্ভ করেছেন যে আমাদের জন্য আমাদের নিজস্ব স্বাধীন একটি আবাসভূমি লাগবে বাংলাদেশ বঙ্গবন্ধু সে বিশ্বাস থেকে তার ওনার বঙ্গবন্ধুর সে সমস্ত ধারাবাহিকভাবে কাজকর্ম আরম্ভ করেছেন এবং তার এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু প্রস্তুতি নিচ্ছেন একটা কথা এখানে আমি বলি সেটা হলো যে আমি যদিও তখন ছোট কিন্তু আমার দেখা থেকে আমি বলি আমার মেমোরিতে যে জিনিসটা আছে বঙ্গবন্ধু কিন্তু ইয়াইয়া খান আসলেন তার সাথে আলোচনায় বসলেন আচ্ছা দেখুন উনি বঙ্গবন্ধু একটা স্পেসও দিতে চান নাই যে জাতিকে বিভক্ত করার জন্য সেই সময় যখন বঙ্গবন্ধু স্বাধীনতাটা এমন একটা সময় ঘোষণা করলেন গোটা জাতি প্রত্যক্ষ করলো যে বঙ্গবন্ধু 169 সিট পূর্ব পাকিস্তানে তার মধ্যে 167 সিট পেল পাওয়ার পরেও তারপর তারা ক্ষমতা দিচ্ছে না এখন না দেওয়ার পরে এরপরে মানুষ উত্তাল হলো এবং আন্দোলনে অংশগ্রহণ করলো এবং বঙ্গবন্ধুর বিভিন্ন সিদ্ধান্ত জনগণ তখন বঙ্গবন্ধু সিদ্ধান্তে মানতেছিলেন তারপরও বঙ্গবন্ধু সেখানের মধ্যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য বিভিন্ন জন চাপ সৃষ্টি করলেন বঙ্গবন্ধু দেন নাই কেন দেন নাই বঙ্গবন্ধু চাচ্ছিলেন যে ঠিক আছে এরপরে যাতে কোনো স্পেস কেউ না পায় তা সেখানে বঙ্গবন্ধু ইয়াহিয়া খান সাহেবের সাথে ইয়াহিয়া খানের সাথে আলোচনা করলেন আলোচনার একটা পর্যায়ে ইয়াহিয়া খান যখন নিজেই কিনা আলোচনার টেবিলে সরে আসলেন এবং তখন বঙ্গবন্ধু গোটা জাতি তখন বঙ্গবন্ধুর পক্ষে একনিষ্ঠভাবে যারা ভোট দেয় নাই তারাও বঙ্গবন্ধুর পক্ষে আর যারা ভোট দিয়েছে তারা সবাই মিলে সেই 25শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানের আক্রমণ করলো এবং সেই আক্রমণের সময় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এখানে আমি একটি কথা যোগ করব সেই জিনিসটা হলো যে বাংলাদেশের মানুষ তখন এক বঙ্গবন্ধুকে 70-এর নির্বাচনে সম্পূর্ণ একক ক্ষমতা দিয়েছেন আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য তাই বঙ্গবন্ধু সে প্রক্রিয়াটা অত্যন্ত ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করে 26শে মার্চের স্বাধীনতা আমি এই কথাটা কেন টানলাম প্রক্লেমেশন অফ বাংলাদেশ ইজ দ্য কিন্তু রুট অফ আওয়ার কনস্টিটিউশন অর বাংলাদেশ এখন বাংলাদেশের যে বঙ্গবন্ধুর ঘোষণা হি ওয়াজ এম্পাওয়ার্ড আপনি ঘোষক কে হবে হু হ্যাভ বিন এম্পাওয়ার্ড হু ওয়াজ এম্পাওয়ার্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন এই সময়ে আমি যেমন আমার ব্যক্তিগতভাবে মাঝে মাঝে কোথায় বলি সত্যি ঘটনা হলো আমি আমার গ্রামের কাছারিতে আমি দাঁড়াইয়া বলছিলাম আমি বাংলাদেশে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তো তাইলে এখন আমি কি ঘোষক হবো এরকম বহুজনে ঘোষণা কারণ আই ওয়াজ নট এম্পাওয়ার্ড আপনি এম্পাওয়ার্ড ছিলেন না অন্য কেউ এম্পাওয়ার্ড ছিলেন না অতএব এখন যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে অমুককে ঘোষক তমুককে এটা আরেকজনকে আরেকটার অংশীদার করার চেষ্টা করছেন আসলে এখানে অংশীদার হওয়ার কোনো সুযোগ নেই আমি একটু খালেদ ভাইয়ের কাছে যেতে চাই আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা এবং যেই জায়গাটিতে দাঁড়াতে চাই যে এই যে ঘোষক প্রসঙ্গে কথা বলছেন কিংবা মানুষ কাকে গ্রহণ করলো এটাও তো একটি বড় কথা আমার কাছে মনে হয় যে একজন বাউল সাধক বাংলাদেশের ইতিহাসেই পৃথিবীর ইতিহাসে তো বটেই বিরল যে তিনি একদিকে যেমন দোতারা বাজিয়ে গান করেছেন অন্যদিকে স্ট্যান্ড গান নিয়ে যুদ্ধ করেছেন তার নাম হচ্ছে তোরাব আলী শাহ 1971 সালে 7ই মার্চে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বঙ্গবন্ধুর নির্দেশে সেই তখন এরকম রেডিও খুব বেশি প্রচলন ছিল না বা অত গান শোনা বা মানুষকে তৈরি করার ব্যাপারগুলো ছিল না কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে মানুষকে তৈরি করলেন এবং 7ই মার্চ নিয়ে তার গান তিনি গাইলেন আমরা একটু শুনে আমরা খালেদ ভাইয়ের কথা শুনবো পাগল করিল নবযুগের সত্যদিন নবযুগের সত্যদিন ও এলো এলো পাগল করিল
নবযুগের সত্য দিন, নবযুগের সত্য দিন। আর সত্য মানুষ শেখ মুজিবুর, আর জাগাইল কলির শেষের দিন, নবযুগের সত্য দিন। ও এলো এলো পাগল করিল এলো নবযুগের সত্য দিন। খালেদ ভাই, এই বাউলদের হাজার কোটি টাকায়ও কেনা যায় না, কিন্তু এলো এলো নবযুগের সত্য দিন, সত্য মানুষ শেখ মুজিবুর। কি বলবেন? আমার তো আবার একটু পেছনে ফিরে যেতে হয়, সেই কলকাতায় ওই দাঙ্গার সময় বঙ্গবন্ধু একদিন ফিরছিলেন সাইকেলে করে, অন্ধকার রাত, এক সন্ন্যাসী তার পথ আগলে দাঁড়ালো, বঙ্গবন্ধু নামলেন, সন্ন্যাসী বলল যে তুমি তোমার জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়, তোমাকে যেতে হবে, অনেক দূর যেতে হবে। মনে হয় বোধহয় এটা বিভিন্ন জায়গায় জিনিসটা আমরা দেখি। এটা সেই সন্ন্যাসী, এই বাউল, এটা যদি যোগসূত্র ধরেন তাহলে এই জায়গাটিতে আমরা নিশ্চিত করতে পারি যে মানে একটি মানুষের পরিপূর্ণতা, তার জ্ঞান, তার প্রতিভা, তার চিন্তাধারা কতটা পরিপূর্ণ হলে ছবির মতো ধাপে 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 এগিয়ে আসে। ফারাজ ভাই, আপনি কিছু যোগ করবেন কিনা? আমরা একটা বিরতিতে যাব। না, অবশ্যই। আসলে বঙ্গবন্ধুর সারা জীবনে আসলে সেই একজন অসাধারণ মানুষ ছিলেন। একটি জাতিকে মুক্তির স্বাদ দেবার জন্য তিনি যেভাবে নিজে প্রস্তুত এবং সমস্ত জাতিকে প্রস্তুত করেছিলেন তার সমস্ত কর্মকাণ্ড দিয়ে, তো এটা আমাদের কাছে মনে হয় আশ্চর্য মনে হয়। এ ধরনের একটি বীর বাঙালির জন্ম না হলে এই বাংলাদেশ কখনো স্বাধীন হতে পারত না। তার সমস্ত কর্মকাণ্ড, এত প্রতিবন্ধকতা, সেগুলো অতিক্রম করে তিনি একটি জাতিকে একটি মুক্তির স্বাদ দিলেন। তো সব কিছুই আমাদের কাছে মনে হয় বঙ্গবন্ধু এই জাতির জন্য একটা আশীর্বাদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন নিউজ। ৭১ আওয়ামী লীগ, এবং আমরা যেই ধারাবাহিকতায় কথা বলতে চাই, অর্থাৎ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় আজকের এই এগিয়ে যাওয়ার বাংলাদেশ, সবকিছু মিলে আমরা যে জায়গাটিতে আছি। শাহনিয়াজ স্যার আছেন, স্যার নিশ্চয়ই কিছু যোগ করবেন। স্যার। হ্যাঁ, আপনি যেভাবে প্রশ্নটা রেখেছিলেন তার আলোকে আমি বলি যে ৭১ আমরা প্রস্তুত ছিলাম কিনা মুক্তিযুদ্ধের জন্য। একেবারেই এটার ঐতিহাসিকতা যদি আমরা না দেখি, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ লিখেন, আমি মনে করি তার প্রেক্ষাপটটা নিতে হবে আর্য আগমন, অর্থাৎ BC খ্রিস্টপূর্ব যুগ থেকে। কারণ যে মধ্যযুগের কবি লিখেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, এটা বাঙালির স্বভাব, এবং স্বভাব বলেই তারা একসময় আর্য আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন। তারপরে তার ক্রমাগত ইতিহাস হচ্ছে প্রতিরোধের। যখনই তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখন সে প্রতিরোধ গড়ে তুলেছে। হেরে গেল কি জিতে গেল সেটা বড় প্রশ্ন না, প্রতিরোধ করা, প্রতিবাদ করাটা বাঙালির ধর্ম। সেই বাঙালি যখন ধীরে ধীরে আত্মচৈতন্য তার শক্ত হচ্ছে, এবং এই শক্ত হতে হতে আমরা যখন পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান করলাম, তারপরে শুরু থেকে আশাহত হতে থাকলাম, এবং আমরা আমাদের মধ্যে ক্ষোভ যখন বাড়তে থাকলো এই অবহেলা, অনাচার, নির্যাতনের বিরুদ্ধে, তখন বঙ্গবন্ধু এসে যখন আমাদের একটা দিশা দিলেন, সেই দিশার মধ্য দিয়ে যখন ৭১ এলো, ততক্ষণে কিন্তু বাঙালি প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত। এবং সেই প্রস্তুতিটা ছিল বলেই বঙ্গবন্ধুর ২৬শে মার্চে তাকে যখন অ্যারেস্ট করলো, তার আগে তিনি যে বাণী পাঠিয়ে দিলেন, সে কিন্তু বললেন যে পথে পথে লড়াই করছে বাঙালি, এবং এটা সত্য। এবং এই যে লড়াই করছে, তখনও কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে কেউ আসেনি,
কিন্তু আগে থেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে যখন বলা হয়েছিল 7ই মার্চে, সেটা কিন্তু এক ধরনের প্রস্তুতি তখন থেকে সরাসরি নেওয়া শুরু হয়ে গিয়েছিল। এবং তখন আর বলতে হয়নি, যে অনেকে বলেন সেটা আমি মনে করি ঠিক না। বঙ্গবন্ধুর আর নতুন করে বলারও কিছু ছিল না, প্রয়োজনও ছিল না, মানুষ প্রস্তুত ছিল। এবং সেই প্রস্তুতি নিয়ে তারা তখন, এবং যেটা পাকিস্তানিরা করেছে, তারা আক্রমণ করে, যেটা আপনি শুরুতে বলেছিলেন, সেই সুযোগটা বঙ্গবন্ধু রেখেছিলেন যে আমরা আমাদের দেশে আমরা বসে আছি, ওরা আক্রমণকারী, আমরা ওদের এরপরে প্রতিরোধ করব এবং ওদের তাড়াবো। তাড়ালাম আমরা 9 মাস। জি মারুফ, আপনি বোধহয় কিছু যোগ করবেন। জি, আমি অনেকক্ষণ ধরে বিজ্ঞ আলোচক বৃন্দের আলোচনা শুনছিলাম। আর সবচাইতে বড় কথাটি আমার কাছে যেটি মনে হয়েছে যে অনেকগুলো প্রশ্ন যখন আপনি করছিলেন, একটি প্রশ্ন ছিল যে কেন বঙ্গবন্ধু সম্পর্কে যে তথ্যগুলো এখন আমরা পাচ্ছি এতদিন ধরে পাইনি। এই যে 71-এ আওয়ামী লীগ, এবং আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত রয়েছে। 71 বছরের আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে কিন্তু ইতিহাসে কিন্তু কিছু অন্ধকারচ্ছন্ন যুগ আছে। যে সময়টা আওয়ামী লীগের উপরে নির্যাতন নেমে এসেছে, যে সময়টা সেই নির্যাতনের সময়টা কিন্তু বাংলাদেশে অন্ধকারচ্ছন্ন সময় ছিল। তো আজকে যখন বলছিলেন, যেমন শাহনেওয়াজ স্যার বলছিলেন যে আমাদের আর্কাইভগুলোতে হচ্ছে তথ্য নিয়ে, আমি আর্কাইভে গিয়ে একটি মজার জিনিস লক্ষ্য করেছি, অনেক খবরের কাগজ আছে কিন্তু সেই কাটিংটা নিয়ে কেটে নিয়ে গেছে। তো এই যে ইতিহাসকে মানে বিকৃত করার একটি সময় কিন্তু আমাদের এই বাংলাদেশে এসেছিল। এবং আমি সেই সময়ের মানুষ, আমি যখন স্কুলে পড়েছি তখন বাংলাদেশে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে, জাতীয় প্রচার মাধ্যম থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি সেই সময় বড় হয়েছি এবং সেই প্রজন্মের মানুষরাই কিন্তু এখন আমরা বড় হয়েছি, আমরা এখন বিভিন্ন জায়গায় কাজ করছি। তো এক্ষেত্রে কিন্তু একটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। আজকে এটিএন নিউজের এই অনুষ্ঠানটিতে বঙ্গবন্ধুর যে ফুটেজগুলো দেখানো হলো, বিশেষ করে বঙ্গবন্ধু যখন বলছেন যে 54 সালে তিনি বলছেন যে তিনি বেলুচের অধিকারের বক্তব্য দিচ্ছেন। আপনি একটু লক্ষ্য করুন, আজকে কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়ায় লিখি, আমরা অনেক বড় বড় ব্যক্তির উদ্ধৃতি দিই, নম চমস্কির উদ্ধৃতি দিই, দিয়ে বলি যে আন্তর্জাতিক মানবতাবাদ। কিন্তু সেই আন্তর্জাতিক মানবতাবাদ তো বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বহু বছর আগে। এবং বঙ্গবন্ধুর যে, আমি খুব গুরুত্বের সঙ্গে একটি বিষয়, এখানে সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, বঙ্গবন্ধু সম্পর্কে সবচাইতে বেশি নেতিবাচক প্রচারণা যে বিষয়টি নিয়ে চালানো হয়েছে সেটি হচ্ছে বাকশাল। অথচ আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যতটুকু বাকশাল সম্পর্কে পড়াশোনা করেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখেছি বাকশালের মতন এত আধুনিক একটি ধারণা তত্ত্ব সেই সময়ে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডেও, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু সে সময় তৈরি হয়নি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি। কিন্তু এই বাকশালকে স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্নভাবে অপপ্রচার করেছে এবং সেই অপপ্রচার থেকে এখনো বাংলাদেশ মুক্ত হতে পারেনি। সুতরাং 71-এ আওয়ামী লীগ এই প্রশ্নের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু নয়, স্বাধীন বাংলাদেশে শুধু নয়, স্বাধীন বাংলাদেশের আগেও বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগ ছিল, গণমানুষও বাংলাদেশের সঙ্গে ছিল। আপনি দেখবেন মুক্তিযুদ্ধে কিন্তু অন্যান্য রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছেন তারাও বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে নিয়েছেন। 6 দফার বঙ্গবন্ধু 6 দফার পক্ষেই আন্দোলন করেছেন। অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বামপন্থী ছিলেন বা মস্কোপন্থী বাম যারা ছিলেন তারাও বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের প্রশ্নের কথা আসে তখন একমাত্র একজন মানুষের নাম আসে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। তিনি 7.5 কোটি মানুষের, তৎকালীন 7.5 কোটি মানুষের একটি, আমরা যে ফটোগ্রাফিতে বলি পিক্সেল, 7.5 কোটি মানুষের একটি সম্মিলিত পিক্সেল ছিলেন বঙ্গবন্ধু। আর আজকে স্বাধীনতার 48 বছর পরে আমরা যখন দাঁড়াই, সেই 19 কোটি মানুষের একটা পিক্সেল হয় হচ্ছে বঙ্গবন্ধু। অসাধারণ। জনাব তাজুল ইসলাম স্যার, মারুফ বলছিলেন বিশেষ করে বঙ্গবন্ধু বা তার বাকশাল কনসেপ্টের কথা, আমরা এত অপপ্রচারের শিকার হয়েছি সেটি নিয়ে। আমার কাছে আপনি আজকে বাজেট সেশন থেকে, আপনি সংসদ থেকে, আপনারা 3 জনই কিন্তু এসছেন মানে এই আজকের অনুষ্ঠানে। আমরা 1972 সালের বঙ্গবন্ধুর বাজেট বক্তৃতা এবং সেই বক্তৃতার অংশ থেকে কি করে প্রশাসনকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই ধারণাপত্রটি পাই। পরবর্তীতে একই বক্তৃতা আমরা বাকশালের বক্তৃতার মধ্যেই কিন্তু থাকে। আমরা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ ধাপে 71-এ আওয়ামী লীগ, আমরা বাজেট বক্তৃতার কথা বলছিলাম বঙ্গবন্ধুর 1972 সালের, সেটি শুনে তাজুল ইসলাম স্যারের কাছে যাব।
একটা ওয়াদা করতে পারবো না। আপনারা দেখেছেন বাজেট করেছি, খাজনা ধরি নাই, ট্যাক্স ধরি নাই, সামান্য সামান্য বড় লোকদের উপর ধরেছি। কৃষক ভাইদের জন্য কোন দুনিয়া বলতে পারে না যে 6 মাস আমার গরিব কর্মচারী না খেয়ে মরতো, স্কুলের টিচার না খেয়ে কষ্ট পাতো। আমি বললাম টাকা নাই, টাকা যেখান দেওয়া জোগাড় করতে হবে, 25 টাকা পর্যন্ত ওদের বেতন বাড়ায় দাও, ওরা পেট ভরে খাক, ওরা কাজ করুক। তাতে আমার 35 কোটি টাকা দিতে হয়েছে। আর এবার 103 কোটি টাকা আমি বাজারে রাখছি কৃষক ভাইদের জন্য। আমি শহরে ফহরে পয়সা খরচ করতে পারবো না, যা টাকা পাবো অধিকাংশ যত পারি গ্রামের কৃষকের জন্য আমি ব্যয় করতে চাই। কারণ কৃষক হলো দেশের জাতের মেরুদণ্ড, মানুষকে বাঁচাতে হবে। টাকার জোগাড় হয়ে যাবে, আমার মানুষকে দুঃখ দেওয়ার পারবো না। তাজুল ইসলাম স্যার, এটা আমাদের জন্য আসলে অনুপ্রেরণা। আমি প্রথমে বলেছিলাম যে বঙ্গবন্ধু কে আমরা অ্যাকচুয়ালি কি অনুসরণ করছি, এবং আজকের যত উত্থান সবকিছু বঙ্গবন্ধুর থেকে। অর্থাৎ এখানে বঙ্গবন্ধু কৃষকের কথা বলেছেন, আর 96 সনে ক্ষমতায় এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই কৃষকের জন্য প্রথম কাজ করা আরম্ভ করছেন এবং কৃষকদেরকে সমৃদ্ধ করা। এখন কৃষকদেরকে প্রাথমিকভাবে করে এবং কৃষকদের সন্তান এবং কৃষি ব্যবস্থাপনার পরে শিল্পায়নের কথা ভাবা হচ্ছে। ভাবতে গিয়ে আমাদেরকে অনেক ব্যাপক কর্মযজ্ঞে হাত দিতে হয়েছে। আমাদেরকে এখন শিল্পায়ন করতে হলে না করতে পারলে আমাদের ব্যাপক কর্মসংস্থান হবে না। সেজন্য শিল্পায়ন করতে গেলে আমাদেরকে জ্বালানির ব্যবস্থা করতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, যোগাযোগ ব্যবস্থা করতে হবে। আমাদের শিল্পায়নের জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ জমি লাগবে। এবং আরেকটা বিষয় হলো কি, এখানে একটা জিনিস আমার মনে হয় বঙ্গবন্ধু খুব বেশি করে বলতেন, সব মানুষকে একসাথে কাজে লাগাইতে হবে, গ্রামের লোকদেরকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখন একটি কথা বলেছেন, ভেরি ইমোশনাল এবং ভেরি ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ড, যে আমার গ্রাম আমার শহর। তো এরকম এখন এগুলো আমাদেরকে ইন্সপিরেশন দেয়। এখন আমার গ্রাম আমার শহর বলতে কেউ বিভিন্ন বলতেই পারে, কিন্তু আসলে এটা শুধু বলার জন্য বলেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার মন্ত্রণালয়ে যেদিন আসেন তিনি তার দর্শনটা সেখানে দিয়েছেন, এবং সেটাকে ধারণ করে আমরা কিন্তু নতুন নতুন মডেল তৈরি করতেছি, এবং সেগুলো বাস্তবায়ন এমনভাবে হবে আমি মনে করি গ্রামগঞ্জে শহরের যত সুবিধা আছে সবগুলো পৌঁছাইতে হলে গ্রামের লোকের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে। আমরা আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গ্রামের মানুষকে প্রশিক্ষিত করতে হবে, এবং গ্রামের যে সমস্ত পটেনশিয়ালিটি আছে সে সমস্ত পটেনশিয়ালিটিকে অ্যাসেস করতে হবে, এবং করে সেটা অনুযায়ী প্রকল্প নিতে হবে। গ্রাম অনুযায়ী শহরের যেরকম প্রকল্প গ্রামের একই প্রকল্প হবে না। এখন গ্রামের অর্থনৈতিক অবস্থা, গ্রামের মানুষের অবস্থান, মানুষের স্কিল, মানুষের দক্ষতা, মানুষের এডুকেশন, এগুলোকে অ্যাসেস করে আমরা সেখানে প্রকল্প নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং সেটা করার উদ্দেশ্য হলো যে গ্রামকে বাদ দেওয়া হবে না। বঙ্গবন্ধু বাংলার কৃষককে ভালোবাসতেন, গরিব মানুষকে ভালোবাসতেন, নিরন্ন মানুষের জন্য সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন, এবং সেই মানুষগুলো মুক্তি দেওয়ার জন্য যে কাজটা করেছেন বঙ্গবন্ধু সে কাজটা সমাপ্ত করতে পারেন নাই। এখন বঙ্গবন্ধু সে অসমাপ্ত কাজটা আমরা অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি তার কাছে আমরা ঋণী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটা কিন্তু করছেন। জি ফরহাদ ভাই, একটা বিষয় যে আমি শহরে পয়সা খরচ করতে পারবো না, যা পাবো গ্রামের মানুষের জন্য করব। আবার একটা যে এই বাজেট বক্তৃতায় তিনি একটি কথা বলছেন যে টাকা সেটি জোগাড় হয়ে যাবে, অর্থাৎ আমার মানুষকে আমি কষ্ট দিতে পারবো না। আমার বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচিতে এইটাই তো বেসিক কনসেপ্ট, যে আমার মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রশাসন তার ঘরে পৌঁছে যাবে, খাদ্য সমবায় ভিত্তিতে একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। অর্থাৎ তাহলে যেই জায়গায় বাংলাদেশের ভালো চান না তারাই তো এই দ্বিতীয় বিপ্লব কর্মসূচির বিরোধিতা করেন। হ্যাঁ, তা অবশ্যই ঠিক কথা। আসলে বঙ্গবন্ধুর তো দুটি স্বপ্ন, আমরা সকলে জানি যে বঙ্গবন্ধু এই জাতিকে স্বাধীনতার মুক্তির স্বাদ দিতে চেয়েছিলেন, আর দ্বিতীয় স্বপ্ন ছিল এই জাতি হবে সমৃদ্ধ জাতি, উন্নত জাতি, এই জাতি হবে স্বনির্ভর একটি জাতি, এবং সেটি অর্থনৈতিকভাবে যে মুক্তি সে কথা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন। বঙ্গবন্ধু যখন স্বাধীন বাংলাদেশের তিনি যখন দায়িত্ব নিলেন এবং যখন তার সরকারের প্রথম বাজেট তিনি উপস্থাপন করলেন, সেই প্রথম বাজেটের কথাও আমরা বক্তব্যের ভিতরে শুনলাম। পরবর্তীতে তিনি চিন্তা করছেন যে 103 কোটি টাকার কথা তিনি বললেন, এবং সেটি কিন্তু কৃষকদেরকে নিয়ে, এবং সেই কৃষক সেটাই হচ্ছে যেটা বঙ্গবন্ধু সবসময় উনি বলেছেন বিশ্ব 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে।
তো সেই কথাটি তিনি কিন্তু জানতেন যে এই বাংলার এই কৃষক, এই বাংলার এই মানুষ, সাধারণ মানুষগুলো এই পাকিস্তান নামক এই শাসন দুঃশাসনে তারা যেভাবে বঞ্চিত হয়েছে, বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের অর্থনীতি যেভাবে বঞ্চিত হয়েছে, গরিব আরো গরিব হয়ে গেছে। বঙ্গবন্ধু কিন্তু সেই প্রথম সেই 25 বিঘা জমির খাজনা মাফ করে দিলেন, এবং যেটা তিনি যে সংস্কারগুলো তিনি করেছেন দুনিয়ায় কেউ দেখাতে পারবে না, থাকবে না। আর আমরা তো জানি, হ্যাঁ আমরা তো জানি যে আসলে আমাদের দেশের অর্থনীতি তো যেটা বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন এটা হচ্ছে কৃষি অর্থনীতি, কৃষি থেকে শিল্পতে যাবে। তো কৃষি যদি আমাদের উন্নত করতে হয় তাহলে আমাদের কৃষকদের দিকে দৃষ্টি দিতে হবে। বঙ্গবন্ধু কিন্তু তিনি অর্থনীতি ভাবনা, রাজনীতি ভাবনাগুলো তার এতটাই স্পষ্ট এবং তিনি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েই কিন্তু তিনি তার কর্মকাণ্ডগুলো করেছেন। আসলে বঙ্গবন্ধু তার যে দর্শন, মানুষ সম্পর্কে তার যে একটি পরিচ্ছন্ন পরিষ্কার ধারণা, এই বাঙালি সম্পর্কে যে পরিষ্কার ধারণা, ঠিক যেভাবে একটির পর একটি জনমত তৈরি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু যেরকম এই সংগঠনকে সমৃদ্ধ করেছিলেন, এই গোটা জাতিকে সেই 1970 সালের সেই নির্বাচনের জন্য প্রস্তুত করেছিলেন, বিপুল বিজয়ের মধ্য দিয়ে যখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন, 7ই মার্চের ভাষণ দিলেন, সেই বিশাল জনসভা, সেই হাজার লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। তিনি কিন্তু সবগুলোই কিন্তু তার লক্ষ্য যে এই দেশকে আগে স্বাধীন করতে হবে, এই জনগণকে সঙ্গে করে নিয়েই একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা করতে হবে। অর্থাৎ আমরা যে জায়গাটিতে ফোকাস করতে চাই, বারবার বলছি আমরা আওয়ামী লীগের ইতিহাসের কথা বলছি, কিন্তু সেটি হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস এবং সেটি হয়ে যাচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই বিষয়টি আমরা এই অনুষ্ঠানে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, অর্থাৎ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ। শাহনেওয়াজ স্যার, আপনি কিছু যোগ করবেন কিনা একেবারে শেষ পর্যায়ে? একেবারেই আমি বিষয়বস্তুর সাথে যুক্ত থেকেই যদি বলি আপনার এই কথার সাথেও, যে আসলে যখন শুরু হলো পাকিস্তানের আমলের শুরুতেই বঙ্গবন্ধুর বক্তব্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে 48-এ, এবং বাংলার মানুষেরও তাই। এবং পাকিস্তানের সাথে যে আমাদের বনিবনা হবে না এটা বোঝা গিয়েছিল, এবং তখন থেকেই সময়ের প্রয়োজনই কিন্তু আওয়ামী লীগ তৈরি হয়েছিল, এবং সেই প্রয়োজনটা সামনে রেখেই বঙ্গবন্ধুর যে দৃষ্টি ছিল সেই দৃষ্টিটা হচ্ছে স্বায়ত্ত শাসন দিয়ে তার যাত্রা শুরু। কিন্তু স্বায়ত্ত শাসনের প্রশ্নটি নিয়ে গেল কিন্তু বাস্তবতার নিরিখেই স্বাধিকার আন্দোলনে, এবং সেই আন্দোলনের সেই কারণেই খুব প্রাসঙ্গিকভাবেই পুরোটা ব্যাপারই বঙ্গবন্ধু জড়িয়ে আছেন এবং তার নেতৃত্ব জড়িয়ে আছে। জি মারুফ, একদম ছোট করে কোনো কিছু। একদম আমার কাছে সবসময় যে বিষয়টি মনে হয়েছে যে বাঙালি জাতির রক্ত পরীক্ষার প্রতিবেদনটি বঙ্গবন্ধুর হাতে সবসময় ছিল। সেই প্রতিবেদনটি বাংলাদেশ আওয়ামী লীগ 71 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের হাতে সেই প্রতিবেদনটি কতটুকু এসছে সেটি আওয়ামী লীগের পথ চলা এবং ভবিষ্যতের মধ্য দিয়ে আমরা হয়তো আরো বুঝতে পারবো। আমরা স্যারের কাছে শেষ প্রশ্ন হবে এটি যে বাঙালি জাতির রক্ত পরীক্ষার বারবার বঙ্গবন্ধু করেছেন এবং সেই ধারাবাহিকতায় এখন সেটি কোন পর্যায়ে আছে সেই জায়গাটিতে যাব, কিন্তু তার আগে খালিদ ভাই আপনার কাছে বঙ্গবন্ধুর আরো একটি অসাধারণ ভাষণ। তিনি বলছেন জীবনে মানুষ পয়দা হয় মরবার জন্য, বেঁচে আছি এটাই একটা অ্যাক্সিডেন্ট। অসাধারণ একটা ভাষণ, আমরা শুনে আপনার মন্তব্য শুনবো। তাজুল ইসলাম স্যার এবং স্বদেশদা আপনাদের কাছ থেকে শুনবো যে সেই আওয়ামী লীগ, সেই যাত্রা, সেই জায়গাটিতে আমরা কোথায় দাঁড়িয়েছি। জি। মানুষ পয়দা হয় মৃত্যুর জন্য, বেঁচে আছি এতে একটা অ্যাক্সিডেন্ট। আজ ঘুরছি কালও মরে যেতে পারি। যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন, যারা শহীদ হবেন তারাও পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর তারা বুক উঁচু করে দাঁড়িয়ে দুনিয়ার সামনে বলতে পারবে আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে। আবারও পিছনে যেতে হবে না, খুব বেশি পেছনে যাব না। 23শে মার্চ 1971 বঙ্গবন্ধুর সেই সাক্ষাৎকার বিদেশি সাংবাদিকদের সাথে, যে সাংবাদিক বলছে যে সেনাবাহিনী তোমার বিপক্ষে যেতে পারে, কামান আছে, বন্দুক আছে। বলছে সো হোয়াট, 70 মিলিয়ন 7 কোটি মানুষ তো আমার সাথে আছে, আমি তো মৃত্যুর পরোয়ানা করি না। এবং মৃত্যুর পরোয়ানা করে সেটি দেখেন 1971 সনের স্বাধীনতা ঘোষণার পর যখন পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেলেন, সেই সময়টিতে পাকিস্তানের যুদ্ধ চলাকালীন, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের বঙ্গবন্ধুর কোর্ট মার্শাল হলো, জেলখানার ভেতরে আদালত বসে বিচার করলো এবং একটা দৃশ্যমান কবর খোঁড়া হলো। সেই কবরের কাকে দেখানো হলো, বঙ্গবন্ধু বললো এটা আমার জন্য নতুন কিছু না,
মৃত্যু তো আমার যে কোনো সময় হতেই পারে, বেঁচে থাকাই অ্যাক্সিডেন্ট, কাজে সেটা সমস্যা নেই। তবে একটি কথা রইল যে আমাকে হত্যা করার পর আমার লাশটি অন্তত আমার দেশে পৌঁছে, স্বাধীন বাংলাদেশ, আমার বাঙালির কাছে পৌঁছে। তো কাজে মৃত্যু হতে কখনো দমাতে পারে, মৃত্যু ভয় তাকে কখনো দমাতে পারে। সাধারণ তাজুল ইসলাম স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, আপনি ভাবতে থাকুন কি বলবেন। স্বদেষ্টায় মারুফ যে প্রশ্নটি, অর্থাৎ যে আওয়ামী লীগের কথা আমরা বললাম, যে বঙ্গবন্ধুর কথা বললাম, যে বাংলাদেশের কথা বললাম, এবং বাংলাদেশের মানুষের চরিত্রও আমরা কম বেশি জানি, বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেও আমরা নানান ধরনের অনেক দেখি যে যারা নানাভাবে মানুষকে কষ্ট দেওয়ার একটা ব্যাপার স্যাপার তৈরি করে রাখার চেষ্টা করেন, চান, কি বলবেন? না, হচ্ছে প্রণব, আপনার এই অনুষ্ঠানের নাম হচ্ছে ৭১ আওয়ামী লীগ। তাই এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি আমি একটা কথা না বলি তাহলে আওয়ামী লীগ সম্পর্কে বলার আমাদের এই অনুষ্ঠানটাই সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে আমরা দেখছি যে 1953 সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে হচ্ছে ৬৬ পর্যন্ত হচ্ছে বাঙালির আন্দোলনকে টেনে এনেছেন হচ্ছে বঙ্গবন্ধু। ৬৬ থেকে উনি হচ্ছে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমাদেরকে ৭১ মুক্তিযুদ্ধে নিয়ে গেছেন, বাঙালিকে স্বাধীনতা দিয়েছেন, এবং হচ্ছে তারপরে উনি কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে আমাদেরকে দ্বিতীয় বিপ্লব পর্যন্ত নিয়ে গেছিলেন। আচ্ছা, তারপরে ৭৫ বঙ্গবন্ধু মারার পরে হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আওয়ামী লীগ অসম্ভব রকম হচ্ছে টানাপোড়েনে ছিল। ওই সময়ের পরে হচ্ছে ৮১-তে হচ্ছে শেখ হাসিনা কিন্তু 1977 থেকেই মানে সিদ্ধান্ত নিচ্ছেন উনি আওয়ামী লীগে আসবেন, এবং আওয়ামী লীগে উনি একজন সাধারণ মানে হচ্ছে ওয়ার্কিং কমিটির মেম্বারশিপও চাচ্ছেন, এবং উনি যে ৮১ সালে হচ্ছে শেখ হাসিনা ফিরে আসা, এবং এই তারপরে থেকে আওয়ামী লীগের সভাপতি যদি শেখ হাসিনা এইভাবে না থাকতেন হচ্ছে, তাহলে আজকে যে বাংলাদেশে যে গণতন্ত্র, আমরা যে ৮১ থেকে ৯০ পর্যন্ত যে গণতন্ত্রের আন্দোলন দেখেছি, একজন সাংবাদিক হিসেবে আমি রাজপথে থেকেছি, আমি দেখেছি এই পুরো আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ, এবং তার নেতৃত্বে ছিল হচ্ছে শেখ হাসিনা, তার নেতৃত্বে ছিলেন। এবং 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে হচ্ছে বাংলাদেশে জিডিপি ওই 4 ছাড়িয়ে হচ্ছে 5-এ গেল প্রথমবারের মতো। আচ্ছা, তারপরে ওইবারই প্রথমে খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হলো। আর তারপরে এই 2009 থেকে এই পর্যন্ত আজকে যে আমরা মধ্য আয়ের দেশে যাচ্ছি, এটা কিন্তু শেখ হাসিনার জন্য, এবং আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা। তাই আজকে ৭১ আওয়ামী লীগে যদি আমরা শেখ হাসিনার এই নেতৃত্ব সময়টা না বলি, আমরা সেই ধারাবাহিকতাই বলছি, না বলি এই কথাটি আপনি যেমনটা জোর দিয়ে বলছেন, কারণ তাজুল ইসলাম স্যার শুরুতেই সেই কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে ধারাবাহিকতা, তথ্য সংশোধন করে দিতে চাই আপনাকে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট, সেই সময় বাংলাদেশের জিডিপি ছিল 7.18, তো 7.18। তো এই ধারাবাহিকতায় মানে প্রথম 5 হলো, সেটি আমার মনে হয় মানে খুব বেশি বিষয় নিয়ে মানে হচ্ছে 75-এর পরে যে 4-এ চলে গেল। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাজুল ইসলাম স্যার, আপনাকে দিয়ে শেষ করব। আমার কাছে মনে হয়, বা আমরা যে ধারাবাহিকতায় যেতে চাই, যে এই বাংলাদেশ এরকম ছিল না, সেটি এই প্রজন্মকে যেমন বলতে হবে, এবং সেই জায়গাটিতে নিয়ে যেতে হবে বঙ্গবন্ধু যেই জায়গাটিতে নিতে চেয়েছিলেন। আমরা বারবার এই কথাগুলো বলার চেষ্টা করি এই কারণে, আমরা জানি যে বঙ্গবন্ধুকেই নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে প্রখ্যাত সব গবেষকেরা, একেবারে বড় বড় পুরস্কার পাওয়া গবেষকরা। আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা আবারও ছোট্ট একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই। 1972 সালে বঙ্গবন্ধুর বাড়িতে বিখ্যাত সব শিল্পীরা এসেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বঙ্গবন্ধু এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়ে আমরা সবাই জানি, এবং সেখানে দুজনের সম্মিলনে একটি ছোটখাটো একটি গান লেখা হলো, সেটি হেমন্ত সুরও দিলেন, এবং নিজ বাড়িতে বঙ্গবন্ধুকে হারমোনিয়াম বাজে গিয়ে শুনালেন। অর্থাৎ সেটির অডিও রেকর্ডটি আমাদের হাতে এসছে, সেটি শুনে আমরা তাজুল ইসলাম স্যারের বক্তব্য
তো আমি এটা বলবো যে বিরল ব্যক্তিটি বহুমুখী প্রতিভার অধিকারী, এবং উনি বুঝতেন, জানতেন যে শুধুমাত্র আমি অর্থনৈতিক অর্থনীতির জন্য কাজ করলে, শিল্পায়নের জন্য কাজ করলে, কৃষির জন্য কাজ করলে হবে না। আমার সম্প্রীতি সৃষ্টি করতে হবে, বন্ধন সৃষ্টি করতে হবে, ঐক্যের সৃষ্টি করতে হবে, ভ্রাতৃত্বের একটা আমেজ সৃষ্টি করতে হবে। এই জন্য আজকে যে সাংস্কৃতিক, আপনি যে হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের যে আপনার যে সুরটিকে আমাকে এখানে আজকে প্রদর্শন করলেন, উপস্থাপন করলেন, এটা তারই একটি অংশ। তো যাই হোক, আমি যে কথাটা বলবো সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন। এই প্রতিষ্ঠানটা প্রমাণ করেছে, এই প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে বাংলাদেশ টিকে থাকবে। এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে জাতির জনকের হাতে, এবং এই প্রতিষ্ঠানটা পরিচালিত হওয়ার সুযোগ পেয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা। এবং এখানে আমি একটি কথা বলবো, শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটা একটা রাজনৈতিক বাহ্যিক বাকি একটা ডেমনস্ট্রেটিভ প্রতিষ্ঠান না, এটার একটা অন্তর্নিহিত একটা অধ্যায় আছে, একটা অঙ্গ আছে, সেটা হলো যে এটা গবেষণা করে। এটা বাহিরে যেমনিভাবে তার আপনি কিছু অংশ দেখেন, আর ভিতরের অংশটি আজকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই প্রতিষ্ঠান শুধুমাত্র বা আপনার একটা পলিটিক্যাল একটা ভিশন দ্যাট ইজ পাওয়ার গেইনিং একটা প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানটা মানবতার মুক্তি, জাতির মুক্তি, বাঙালি জাতির স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য পুরোপুরি ধারণ করে আছে। তাই আমি যদি শেষ কথা বলে এভাবে বলি যে এটাই সত্যি কথা হবে, বঙ্গবন্ধুর রক্ত যতক্ষণ পর্যন্ত এই দলটাকে পরিচালনা করবে, এই দলের নেতৃত্বে থাকবে, এই জাতি সত্যিকার অর্থে তার এগিয়ে যাওয়ার যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ হবে এবং বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং অনুষ্ঠানটি রাত 3:15 এবং পরের দিন সকাল 8:15 পুনঃ প্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।